রাত 2টো। বৃষ্টি হালকা কমেছে বাইরে। হামজা শুয়েছিল। তার অভ্যাস এক কাত হয়ে মাথার নিচে হাতের তালু রেখে ঘুমানো। সাদা চশমাটা বালিশের পাশে পড়ে আছে। চশমা সে সবসময় ব্যবহার করে না, কেবল বই পড়ার সময়। পরনে একটা অফ হোয়াইট রঙা ফতোয়া। সাদা পাজামাটা উঠে আছে ঠ্যাঙের কাছে। কালো কুচকুচে পশমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি। হাতে ছাদ থেকে তুলে আনা শুকনো কাপড় চোপড়। রিমি আগে একা অন্ধকার ড্রয়িং রুমে যেতেও ভয় পেত। এখন লাগে না। আরমিন পারত, এখন সেও পারে। রিমি পাথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। তার কিচ্ছু ভালো লাগে না আজকাল। সে কত খুশি ছিল সংসার জীবনে। ছোট্ট বয়সে কলেজের পড়ালেখা অবধি ছেড়েছিল এই লোকটার খাতিরে। আজ তার সঙ্গে এই দূরত্ব রিমির সহ্য হয় না। সে নিজেকে রোজ বলছে লোকটাকে সে ঘৃণা করে, খুব ঘৃণা। কিন্তু মনে হয় না কথাটা সত্যি। ঘৃণায় মায়া ও স্মৃতির দংশন থাকে কিনা জানা নেই রিমির। আবার রিমির আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক এসব থেকে, সে হামজাকে কলিজা চেরা রক্ত দিয়ে ধুয়ে গ্রহণ করবে। ঘৃণায় এমন হয় কিনা তাও জানে না রিমি। ঠান্ডা বাতাসে জানালার পর্দারা উড়ছে। সেই বাতাসে হামজার চুলগুলোও উড়ছে। রিমি অস্থির বুকটাকে নিয়ে মেঝেতে গেড়ে বসল হামজার সামনে। কান্নাটা থামানো যাচ্ছে না। এসব সময় কান্না ঠেকানো যায় না। খুব মুশকিল। সে আসলেই ঘৃণা করে লোকটাকে। কিন্তু এটা ভাবলেও কষ্ট হয়। কোনো একসময় কাউকে প্রচণ্ড ভালোবেসে তারপর একবার তাকে যদি প্রচণ্ড ঘৃণা করতে হয়, সেটা করুণ এক যন্ত্রণার। এই যে রিমির ভেতরে যে প্রাচীর দাঁড়িয়েছে, লোকাটকে ভালোবাসার, ছোঁয়ার অধিকার দেবার অথবা সমর্থন করার, এটা অসহ্য। রিমি একদৃষ্টে তাকিয়ে রইল। গম্ভীর মুখখানা, নেতা নেতা ভাব ছড়ানো। কঠোর ভদ্রলোক লাগে হামজাকে দেখতে। সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্ততা, সাথে ভাবুকতাও। সময় পেলেই চোখে চশমা এঁটে ভারী ভারী সব বই খুলে বসতে দেখা যায়। তবু কিসের নেশায় ছুটছে হামজা? বড় হবার, আরও বড় হবার। মানুষের মাঝে প্রবৃত্তি না থাকলে দুনিয়াটা স্বর্গ হতো। চট করে এক লহমায় চোখ খুলে তাকায় হামজা। রিমি চমকে ওঠে। হামজা স্থির চোখে তাকিয়ে থেকে বলে, কাঁদছ কেন? রিমি জবাব দেয় না। দুজন তাকিয়ে থাকে দুজনের দিকে। কিছু বলবে। এভাবে তাকিয়ে আছো কেন? ঘৃণা মাপছি। হামজা হাসল, পেলে কতখানি? মেপে শেষ করি। হামজা উঠে বসে। অন্ধকারে প্যাকেট হাতড়ে সিগারেট বের করে তা ধরায়। ধোঁয়া ছেড়ে বলে, পাবে না। আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুক্ত হতে পারে, আর সেটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে। রিমির গালে আলগোছে হাত রাখে হামজা। রিমি শুধায়, আপনার কষ্ট হয় না? কষ্ট কি রিমি? বাহ বাহ, সেটাও জানেন না? খুব সুখী লোক বুঝি আপনি? অসুখী বুঝি না আমি। রিমি শক্ত হাতে চোখের পানি মুছল। হামজার হাত দুটো সরিয়ে দিল মুখ থেকে। আমাকে খুব নিষ্ঠুর ভাবো। তাচ্ছিল্যের সাথে স্লান হাসে রিমি, না না, এমন সব বড় বড় ভুল ভাবনা ভাবতে নেই। তা ভাবব কেন? এরকম সব কথা কে শেখাচ্ছে? আরমিন। আমার মুখ নেই। হামজা চট করে হাসে, হাসির সাথে তামাকের ধোঁয়া উড়িয়ে বলে, মুখ তোমার। কথাগুলো নয়। আপনারা আরমিনকে ভয় পান। নারীর প্রতিশোধপরায়ণতা ও জেদ খড়ের গাদায় লাগা আগুনের চেয়েও ভয়াবহ।
তা শুধুই ধিকি ধিকি জ্বলতে জ্বলতে উপরের দিকে ওঠে, সব নিঃশেষ না করে নেবে না। তাহলে আরমিন সফল। হামজা গভীর চোখে তাকা, কণ্ঠস্বর শ্লথ করে আবদার করে, একটু কাছে আসবে। রিমির মনে হল হামজা এক নিঠুর ও কৌশলগত শিকারী, যার মুখের বুলি বল্লম অথবা বর্ষার চেয়েও ধারালো। এভাবে একটা আহ্বানের মাঝে রিমির মতো দুর্বল প্রাণ নারীকে মরণ দিতে শিকারী ছাড়া কে বা পারে? রিমি ডুকরে কেঁদে উঠে হামজার বুকে হামলে পড়ল, আপনি জানোয়ার, আপনি অমানুষ, আপনি আমাকে তিলে তিলে মেরে ফেলেছেন, একটুও দয়া করেননি। শিউরে উঠছিল রিমির শরীর। হামজা রিমিকে দুহাতের বাহু দিয়ে আলিঙ্গন করে নিল। রিমি ছটফট করছিল। হামজা শক্ত করে জড়িয়ে রেখে বলল, তুমি আমার সহধর্মিণী হতে পারোনি রিমি। পারতে কি করতে হতো? সহধর্মিণী শব্দটার একটা সাধারণ অর্থ আছে আমার কাছে। আর সেটা কি? সহধর্ম, অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে সমর্পিতকারিণী হয় সহধর্মিণী। সহযাত্রী বলতে যেমন একই পথের যাত্রাসঙ্গী বোঝায়, সহধর্মিণীর ব্যাপারটাও তাই। অথচ তুমি দিনে শেষে আমায় অস্বীকার করেছ, আমার ধর্মে ধার্মিক হতে পারোনি, সঙ্গ ছেড়েছ, মানতে পারোনি। তার মানে আমি এখনো একটু হলেও মানুষ। মানুষেরা আপনাদের মানতে পারবে না। হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল, কেমন করে যেন। শান্ত স্থির দৃষ্টি, একটু বিস্ময়। তার চোখ দুটো হিসাব মেশিন যেন, কিছু মাপছে, হিসাব করছে। তা শেষে বলল, শেখানো বুলি রিমি, তোমাকে তৈরি করা হয়েছে। রিমি চোখ দুটো বুজে হিংস্র হাতে হামজার ফতোয়ার কলার খামছে ধরে, দাঁতে দাঁত চেপে ছটফট করতে করতে বলে, কিচ্ছু শেখানো হয়নি। আমি ঘরের আসবাব নই, মানুষ। আপনি যে পর্দা আর খাঁচাটার সীমায় আমার বন্দি রেখেছিলেন, তা কোনো এক আঘাতে ভেঙে গেছে, এই তো। তবুও তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছি তো। শুধু মনে মনে মানতে পারছি না। আর তো কিছু করার নেই আমার। নয়তো আজও পর্যন্ত পড়ে আছি আপনার এই নরকে। আমিও তো সমান পাপী। এত ভাবছেন কেন? হামজা হাসে, দীর্ঘশ্বাস ফেলে চোখ বোজে, দুপাশে মাথা নেড়ে গাঢ় স্বরে বলে, আরমিন আরমিন, আমার খুব ক্ষতি করে ফেলেছে রিমি। কেমন ক্ষতি? অনেক বড় ক্ষতি, বিশাল ক্ষতি, অপূরণীয় ক্ষতি। কি যেন ছিল হামজার কণ্ঠে। শিউরে উঠে দ্রুত মুখ তুলল রিমি, কি ভাবছেন আপনি? হামজা হাসল, তুমি জানো রিমি, ও কখনো কখনো চেঁচায়, তামাশা করে। তখন মনে হয় ও প্রচুর বোকা, অশান্ত, নির্বোধ। কিন্তু সেই সবই যদি ওর পরিকল্পনা মাফিক হয়। ও যদি এটাই চায় যে আমরা ওকে ফাঁপা আর বোকা ভাবি, যেন ও কিছুই করতে পারছে না, শুধু তোড়পাচ্ছে। মানে? হামজা হতাশ গলায় বলল, রিমি, ভাঙ্গনের চেয়ে ফাটল ভয়ঙ্কর। এই সূত্রটা আরমিন প্রয়োগ করেছে। আমার পরিবারটাকে সূক্ষ্মভাবে চিরে ফেলেছে। ও আমাদের সবাইকে ঘৃণা করত। এরপর তরু জয়কে ঘৃণা করেছে, তুলি আমাদের সবাইকে ঘৃণা করেছে, তুমি আমাকে ঘৃণা করেছ, কখন না জানি জয় আমাকেও। সফল রিমি সবার চোখে সবার জন্য ঘৃণার পটি বেঁধে দিতে পেরেছে। রিমি মাথা নাড়ে, আপনি ওর বিরুদ্ধে ভরকাতে চাইছেন আমায়? হামজা দীর্ঘশ্বাস ফেলে হাসল, আমার বোকা বউ। খুব বেশি সময় কাটিয়েছ তুমি ওর সঙ্গে। হ্যাঁ। রিমি চেতে উঠল, ও আমাকে কখনোই কিছু বলেনি। ও খুব কম কথা বলে। আমি নিজে চোখে আপনাদের অপরাধ দেখেছি। ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলেও বলতে চাইনি। আজ মনে হচ্ছে তোমায় মূর্খ রেখে ভুল করেছি। তুমি জানো না রিমি, চিরকালই অনাগ্রহের প্রতি মানুষের প্রবল কৌতূহল। এজন্য ওর বেপরোয়া স্বভাব, ভীতিহীন চালে তুমি খুব ফেঁসেছ।
জয়ের অবস্থাও খারাপ। পুরুষ মানুষ তো। ফাঁসা কোনটাকে বলছেন? এই যে আমার সাথে তর্কে আসছো। রিমি বলল, আরমিন বলেছিল আপনি আমাকে আপনার অধীনে কয়েদ করে রেখেছেন। আপনার খারাপগুলো তাই দেখেও চোখে পড়ে না। আর আমি মেয়েও তো ভালো পরিবারের না। আমি শুধু ওর কথাগুলো মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছি ওর ওপর। হামজা হেসে রিমিকে বুকে টেনে নিল। শক্ত করে চেপে ধরে চোখ বুজল। ওকে বন্দি রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে। ও তখন ভেতরেই ছেদ শুরু করেছে। ইস, বিশাল ক্ষতি। রিমি থেমে থাকেনি। হামজার বুকে এভাবে সে হাজারবার মাথা রেখে তলিয়ে গেছে স্বর্গসমুদ্রে। আজও সেই বুক, সেই রিমি। শুধু সেই স্বর্গসমুদ্রের পানি শুকিয়েছে, সেখানে আজ খড়খড়ে মরুর উত্তাপ বিরাজমান। রিমির শরীরটা কাঁপছিল। হামজা বলল, কাঁদছ কেন? ঘৃণা ফুরিয়েছে না বাড়ছে? কোনোদিন ফুরোবে না। গর্জে উঠল রিমি। কান্নার সাথে ক্ষোভ ও গর্জন মিশে কেমন যেন লাগল রিমিটাকে। হামজা হাসল, যে অবধি কেউ পৌঁছায়নি সেখানে তুমি জায়গা পেয়েছিলে। আর তুমিও সেখানে একটা খুব গভীর ছিদ্র করেছ রিমি। আপনি আমাকে খুব সুখ দিয়েছেন। আশা রেখেছিলে কেন? আমি তো সুখের ব্যাপারই নই। রিমি মৃদু চেঁচিয়ে উঠল, আপনি তবে কিসের ব্যাপারী? রক্তের, অন্ধকারের, চিৎকার আর যন্ত্রণার। হেসে জানালার দিকে তাকালো হামজা, এগুলোই বা খারাপ কি? দুনিয়াতে শুধু সুখ থাকলে সুখের কদর থাকবে না। তাই কাউকে না কাউকে এসবের আমদানি করতেই হবে। চুপ 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 করুন মুখোশধারী পুরুষ। হামজা আস্তে করে ঠোঁটে আঙুল রেখে স্থির চোখে বলল, চুপ করলাম। আপনি তো এমন না। তবু আমার সামনে এমন নাটক কেন করেন? আমি আসলে কেমন রিমি? তোমাকে কি বোঝানো হয়েছে আমার ব্যাপারে? আপনি জানোয়ার। এখন কি মানুষদের মতো লাগছে? রিমি কত কিছু বলতে গিয়েও পারে না। চোখ বুজে এলোমেলো শ্বাস ফেলে শব্দ করে। এরপর আবার চট করে হামজার কলারটা চেপে ধরে। আমার খুব কষ্ট হয়, বোঝেন আপনি? বোঝার কথা না। কসাইয়েরা পশু জবাই করার সময় পশুর চোখে তাকিয়েও গলায় ছুরি চালাতে পারে। পেশা তো। তারা পশুর ভেতরের আর্তনাদ বুঝবে কেন? তুমি বোঝো। আপনার তো কষ্টই নেই। বোঝার কি? এই বুঝেছ। তাছাড়া আর কি বুঝিয়েছেন? হামজা হেসে ফেলল, কেমন যেন হাসিটা। হাসি ঠোঁটে রেখে বলল, তোমার মতো কাঁদতে বলছ? আমার সন্তান দুটো কোরবানি করার দুঃখে, আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে, আমার বিরুদ্ধে কারো নিন্দাকে মেনে নেবার দুঃখে, আরো কত কত দুঃখে কাঁদতে বলছ। নিন্দা? আপনি নিজেও জানেন একমাত্র আরমিন আপনাকে সঠিক চেনে। যদি আরমিনের কাজকর্মে আমি কিছু শিখেও থাকি তো ভুল শুধরে এতদিনে সঠিকটা শিখেছি। আর দুঃখ, সেটা আছে আপনার। দুঃখ তো মানুষেরা পায়। কসাইদের দুঃখ থাকে না। কান্না পায় আপনার। তা পায় না ঠিকই। তবে অস্পষ্ট স্বরে বলে, তোমার প্রধান বিরোধী তবে আমি ছিলাম আরমিন শাহ। ফুটবল প্রতিদ্বন্দ্বী ভেবে চোখের নাগালে রেখে যেন নিশ্চিন্ত ছিলাম। কি ক্যারে নিতে চাও? রিমি ঠোঁট বাঁকিয়ে মলিন হাসে। হামজার সামনে মুখ উঁচিয়ে বাবু মেরে বসে। চোখে ছলছল করছে পানি। দাঁতে দাঁত শক্ত। ভ্রুদুটো কাঁপছে। বুকের ভেতরে বোধহয় কালবৈশাখীর বাতাস বইছে। নিঃশ্বাসের শব্দ সন্ধ্যার স্তব্ধতায় আলোড়ন তুলেছে। রিমিও এবার দৃষ্টি স্থির করল হামজার চোখে।
বারবার ঢোক গিলছে, বুকের সাথে শরীরটাও নড়ে নড়ে উঠছে। চঞ্চল চোখে হামজার গোটা মুখে বারবার চোখ বোলাচ্ছিল। হামজা আচমকা শব্দহীন হেসে উঠল, চোখের পাতা নেমে এলো হাসির সাথে। বলল, এভাবে তাকিয়ে থেকো না, চোখ দুটোকে সামলাও। হামজা ওরকম দুটো গভীর দুঃখের সাগরে তলিয়ে গেলে কারবার সামলাবে কে? কেন? তাকান আমার দিকে। আপনার তো কষ্ট নেই। অনুভূতির অভাবে ফেটে চৌচির জমির মতো আপনি। হামজা অনর, নির্বিকার মুখে ও অতল গহ্বরের মতো চোখ দুটো মেলে তাকিয়ে রইল। আরমিন আর কি করেছে আমি জানি না, তবে আপনি এতটাই নির্লিপ্ততা যে আমার দেয়া শাস্তিও আপনার নির্লিপ্ততায় প্রতিফলিত হয়ে আমার ওপরেই ফিরে এসেছে। আপনি এখনো অটল। একটু শেখাবেন আমায় এমন কঠোর প্রাণহীন হতে। আমার না ভেতরে খুব তীব্র অনুভূতি আর আবেগ খুব জ্বালায় আমাকে। আমি আপনার মতো উদ্দেশ্যপ্রবণ হতে চাই, যাকে টলানো অসম্ভব। হামজা হেসে মাথা নাড়ে দুপাশে। নীরবে ব্যাপারটা অস্বীকার করে, নিচু করে চোখ। রিমি জোর করে থুতনি ধরে হামজাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। শক্ত কণ্ঠে বলে, তাকাতে চাচ্ছেন না কেন? তাকান, তাকান আমার দিকে। আমি আপনার নিষ্ঠুরতা দেখতে চাই। আপনি আমার ওপরে ঠিক কতটা উদাসীন ছিলেন আর কতটা দায়সারা ছিলেন তার হিসেব করতে হবে তো। কারণ আমি আপনার চোখের সেই সব মিথ্যা মুগ্ধতা আর কর্তব্যপ্রায়ণ চাহনিকে ভালোবাসা ধরে নিজেকে সঁপেছিলাম। তাকান আমার চোখের দিকে। হামজার চোখের পাতা নড়ে উঠল। রিমি বলল, বিয়ে তো সবাই করে মেয়র সাহেব, সংসারও করে যায় দিব্যি, কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি, না ছিল বয়সের মিল, না অনুভূতির। কিশোরী বয়সে এক তরতাজা পুরুষের কর্তব্য আর হাতের বাঁধনের প্রেমে পড়ার অপরাধে কি কি শাস্তি আর দেবেন দিন। আজ সামনে আছি আমি, আপনার হাতের নাগাল ছেড়ে বেরোবার পথ তো নেই। সবটুকু শাস্তি দিয়ে দিন। দিনে দিনে সইতে পারছি না। হামজা মুখ খুলতে চাইলেই রিমি হামজার ঠোঁটে আঙুল চাপে, চুপ, চুপ, চুপ। কেমন হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলল রিমি। কেন ওভাবে ভালোবাসার ঢং করেছিলেন? আমার তো বয়স কম, আমি আপনার অত গভীর মারপ্যাচ বুঝি না। আমার চারদিকে প্রেমে পড়ে বেড়ানোর বয়সে প্রায় জোর করে বিয়ে করে আনলেন। বিশাল এক নেতার ঘরের আদুরে আহ্লাদি বউ হলাম। ও বাড়ি যেতে চাইলে যেতে দেননি, আপনার আশপাশেই পড়ে থাকতে বাধ্য করেছেন। আর তাতে আমার নারীমনের সবটুকু অনুভূতি আপনার ওপর আটকে রইল, অন্য কোথাও মনোযোগ যাবার সুযোগ পেল না। বিয়ের পর হাতে গুনে আপনার গন্ধ মিশে থাকা এই রুম থেকে বাইরে বেরিয়েছি। রিমির স্বর থরথর করে কেঁপে উঠল। আর কোথায় যাব আমি? হ্যাঁ, আমার গণ্ডি আপনি অবধি। এবার বলুন, সেই পুরুষটার কাছে এমন সব বিশ্বাস ভাঙা আঘাত পেতে আমার কেমন লেগেছে? আর কতটা শাস্তি বাকি আমার? পুতুল বানিয়ে রাখতে ওরকম ভালোবাসতেন, ঘরে আটকে দুনিয়ার থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন রাখতে এসব আয়োজন। ঠিক আছে, তা সফল হয়েছে। যে বয়সে মেয়েটা উশৃঙ্খল হয়ে ওঠে, আমি আপনার ঘরণী হয়েছি। সারাদিন পাক্কা গিন্নির মতো সংসার সামলানো আর দিন শেষে স্বামীর ঘরে ফেরার অপেক্ষা। আমার মাথায় এ ছাড়া আর কিছু রইল না আর। সবটা আপনি, আপনার ঘর সংসার, আপনার পাঞ্জাবিটা, গামছা, লুঙ্গি, পছন্দের খাবার, পছন্দের সাজ কি পেলাম? দিনশেষে এক অমানুষ ক্ষমতালোভী কুকুর স্বভাবের পুরুষের জন্য আমার এত কিছু। হামজা শুধু চেয়ে রইল চুপচাপ। রিমি বলল, আপনি ঠিক। যতদিন না আর্মিনে বাড়িতে পা রেখেছে, এসব যে আমি কি করছি তাই জানতাম না।
ও আমাকে তুলনা শিখিয়েছে, এসবের হিসেব কষার সূত্র শিখিয়েছে ওর ব্যবহার। কিন্তু ওর কোনো চেষ্টা ছিল না আমাকে শেখানোর। ওর চরিত্রটা আকর্ষণীয়, আমি নিজেই ওকে ফলো করতে লাগলাম, একটু একটু ধারণ করতে থাকলাম ওকে। ও গোলামিকে ঘৃণা করে, ও যা করে সবের পেছনে একটাই চিন্তা, দিনশেষে যেন অনুভূতির অপচয় না হয়ে যায়, কারো কাছে নত না হয়ে যেতে হয়, আর কেউ যেন এইসব ফুরবল অনুভূতির নাম ধরে ক্ষমা না পেয়ে যায়। আজ যেমন আমি পারছি না আপনাকে পর্যাপ্ত ঘৃণা করতে, কারণ আমি এক ফুরবল অনুভূতির জালে বন্দী। ও আমাকে স্বামীকে ভালোবাসতে নিষেধ করেনি, ও আমাকে কিছুই বলেনি কখনো। শুধু ওর চালচলনই আমাকে চিনিয়েছে কোনো সীমাটা মানুষকে মানুষ আর অমানুষ হিসেবে ভাগ করে। হামজা হঠাৎই রিমির ঠোঁটে ঠোঁট চেপে ধরল। খানিক পর একটু আলগা করে বলল, চুপ। আরমিনকে অথবা আরমিনের ধরনকে জয় সহ্য করতে পারে, আমি পারব না। ওর এক ফোঁটাও আমি তোমার মাঝে বরদাস্ত করতে পারি না। তুমি আমার বউ, আরমিনের সামান্য একটুও তোমার মাঝে থাকবে না। তো বলছেন চলে এসেছে, তাহলে সেটা কি আপনার জন্য কষ্টকর? হামজা দাঁতে দাঁত পিষল, আমার জন্য যন্ত্রণাদায়ক। এই খেলায় ওকে জিততে দেয়ার ভুলটা আমি করব না রিমি। আমার সবচেয়ে শক্তিশালী শত্রু ওই মেয়েটা। তুমি বুঝতে পারছো না ও কি খেলা খেলছে। থম মেরে গেল হামজা, চুপ করে গেল আচমকা। 2 সেকেন্ড থেমে রইল, কিছু ভাবল। এরপর রিমির ঠোঁটে গাঢ় একটা চুমু খেল, খুব হিংস্র চুমু। রিমির ওপর যেন কঠিন এক আক্রোশ প্রকাশ পেল। খানিক বাদে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, একটা সত্যি কথা শুনবে রিমি? পেছনে ফিরে রিমির দিকে তাকিয়ে বলল, তুমি যা করেছ আমার সঙ্গে, আর আমার থেকে তোমার এই মুখ ফিরিয়ে নেয়া আমাকে যে যন্ত্রণাটুকু দিচ্ছে, কসম তোমার জায়গায় অন্য যে কেউ থাকলে তার শরীরের প্রত্যেকটা হাড় ছড়িয়ে আলাদা আলাদা করে দাফন করতাম। কবর হতো 206টা। আফসোস, আমি জয়ের পর আরও একজনকে ধারণ করে বসেছি ভেতরে। রিমি একসময় শুধায়, আপনি যে বললেন কি খেলা খেলছে আরমিন? হামজা চুপচাপ জানালার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অদ্ভুত স্বরে বলে, কঠিন কিছু। কেমন কঠিন? ভয়ানক কঠিন। এর ফল আমি তাকে দিল নিতে পারবে কিনা তা নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার। ওদের ওপর অত্যাচার বেড়েছে। রোজ 3 বেলা করে লোক আসছে বড় ঘরে। অন্তু দেখল কিছু বড় বড় ইস্পাতের বিম ও লোহার খণ্ড সরানো হয়েছে। জয় অন্তুকে দাঁড় করিয়ে রেখে পাশের কক্ষে যায়। ফিরে আসে পিস্তল হাতে। এগিয়ে গিয়ে বসে মুরসালিনের সামনে। অন্তুর দিকে মুরসালিন একবার তাকায়, তৎক্ষণাৎ চোখ সরায়। জয় পিস্তলটা পাশে মেঝেতে রেখে মুরসালিনকে জিজ্ঞেস করে, তোর চাচা কোথায় মুরসালিন? মুরসালিন তাকালো জয়ের দিকে, হেসে ফেলল, এতদিন পরে একথা জিজ্ঞেস করছিস? আমি অধীর অপেক্ষায় ছিলাম তোর এই প্রশ্নের। জয় বিনিময়ে একই হাসি হাসল, তারা কিসের? এই যে কাতরানি, যন্ত্রণা, না খাওয়া, আঘাত, তোর ছোট্ট ছোট্ট আমানতগুলোর অসহায় আবদার, শুকনো মুখ, তৃষ্ণার্ত চাহনি। এসব দেখলি, মজা পেলি। এতে করে আর 2 বারের বেশি জিজ্ঞেস করতে হবে না, দ্রুত জবাব পাব। মুরসালিনের মুখ নরকের কূপের মতো জ্বলজ্বল করে জ্বলে উঠল, চোখের মণি লালচে হয়ে উঠল আচমকা। তাকে সচরাচর খুব শান্ত দেখা যায়। আজ আচমকা জয় ও মুরসালিনের সম্মুখীন দৃশ্যটা দেখতে 2 আগ্নেয়স্ফুলিঙ্গর সংঘর্ষের মতো লাগল। দাঁতের মাড়ি চেপে মুরসালিন বলল,
আমার বাপকে মেরেছিস তুই? কিচ্ছু বলিনি। বলিসনি? তোকে কারা কোথায় ঘায়েল করে ছেড়ে দেয় তার জিম্মা অন্যের ঘাড়ে চাপিয়ে হালকা হোস। তুই শালা ভুল বুঝেই শহীদ হয়ে যাবি। জয় খানিকক্ষণ ভ্রুকুঁচকে তাকিয়ে থাকে মুরসালিনের দিকে। তারপর বলে, আমার নামে একটা শহীদ মিনার তৈরি হলে শহীদ হতে আমার কোনো সমস্যা নেই। আমার ভাইকে মেরেছিস তুই, জয়। জয় ঘাড় নত করে বাহবা নেবার মতো ভঙ্গি করে বলে, নিজের হাতে গলা কেটে 2 ভাগ করেছি। মুরসালিনের চোখে রক্তের দানা বাঁধে, দুপাশে মাথা ঝেড়ে প্রগাঢ় শ্বাস ফেলে, কিন্তু আমাকে খুঁজতে আমার বোনকে যখন অপহরণ করলি আমি কেন জানি নিশ্চিন্ত ছিলাম রে, জয়। জয় ঠোঁট উল্টায়, কি বাবদে? মুরসালিন স্লান হাসে জয়ের চোখে চেয়ে, তুই বেঁচে থাকতে আমার মুমতাহিনার গায়ে আঘাত লাগবে না বোধ হয়। এই ভাবনা বাবদে। তুই যখন চলে এলি মনে আছে মুমতাহিনা আম্মুর কোলে ক্যা ক্যা করে কাঁদত সারাদিন। খালি মুরসালিনের কণ্ঠস্বর কেমন অস্তমিত হয়ে এলো, কেঁপে উঠল একটু, ঠোঁট উল্টে মলিন হাসল। মুরসালিন ওপরের দিকে তাকায়। অন্তু নিজের বুকের ভেতর এক কঠিন অস্থিরতা বোধ করল। সাধারণ কথাগুলো এত নিষ্ঠুর শুনতে লাগবে কেন? বিশ্ববিদ্যালয়ের মাঠে শোয়ানো মুমতাহিনার লাশ চোখে ভাসছে। অন্তু দীর্ঘ করে শ্বাস টানে। জয় নির্লিপ্ততা মুখে মেঝের দিকে চেয়ে আছে। মুরসালিন নিজেকে এক মুহূর্তের মাঝে সামলায়, ওর লাশও দেখতে পায়নি। বিশ্বাস কর জয়, মুস্তাকিন ভাই থাকলে তোকে কেটে চিড়িয়াখানার পশু দিয়ে খাওয়াতো নিজের হাতে। জয় মুখ তোলে, উপর নিচ মাথা নাড়ে। আর তুই কিছু করবি না? কিন্তু বলে না, মুমতাহিনাকে এনে গোডাউনে রেখে 4 ঘন্টা পর সে রাজধানীতে চলে গেছে। ফেরার আগেই মুমতাহিনার দেহ পলাশের ডেরায় পৌঁছেছে। যেদিন মুমতাহিনার সঙ্গে মুরসালিনের শেষ দেখা হল, মুরসালিন রাজধানীর উদ্দেশ্যে বেরোচ্ছিল। চুপি চুপি এসে মুরসালিনের পেছনে দাঁড়ায় মুমতাহিনা। বয়স 16তেই রূপ ছিটকে এসেছে। পরনে লম্বা গোল জামা, ওড়না জড়ানো শরীরে, মাথায় ঘোমটা, ফর্সা টকটকে হাতে কালো লোম, ঘন পাপড়িওয়ালা চোখ দুটো ঠিক বড় বড় মার্বেলের মতো। 3 ভাইবোনের চেহারাই দেখতে লাগে ইরানি ইরানি। মুরসালিন পেছনে না ফিরে বলে, কি? মুমতাহিনা ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। মুরসালিন গম্ভীর হয়, থাপ্পড় খাবি? আমার ঘরে কি? ভাইউ তুই ঢাকা যাচ্ছিস ঠিক বলেছি না? মিথ্যা বলে বের হবি, রাস্তায় কুত্তার তারা খাবি, আবার ফিরে এই আমার কাছেই আসা লাগবে। মনে রাখিস তোর তো বউ নেই, সেবার জন্য আমার কাছে ধর্ণা ধরতে হবে। মাথায় একটা গাঁট্টা মারে মুরসালিন। মুমতাহিনা চেঁচিয়ে ডাকে, আম্মা। ছাগলের বাচ্চার মতো ম্যামা করিস কেন সব সময়? মুমতাহিনা আস্তে করে বসে বিছানায়, চঞ্চলতা ভুলে নিভু নিভু স্বরে বলে, বড় ভাইয়ার খোঁজ পাসনি রে ভাইউ? সুন্দর পুতুলের মতো মুখটা মলিন হয়ে উঠেছে, তা জানে মুরসালিন। রাগ হয় মুরসালিনের। ওই মুখ দেখার সাহস নেই, মুরসালিন তাই তাকায় না। মুরসালিনের কাছে জবাব নেই, তাই কোনো কথাও বলে না। মুমতাহিনার বড় ভাইয়া আর নেই, তা বলার নয় মুমতাহিনাকে। মুমতাহিনা চট করে হাসে, এই শোন ভাইউ। মুরসালিন খেয়াল করে মুমতাহিনা একদম মুস্তাকিনের মতো হয়েছে। আবেগ লুকোতে পেশাদার পটু। ভ্রু নাচায়, কি? মুমতাহিনা উঠে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়ায়। ঠোঁট টিপে বলে, আমার কি মনে হয় জানিস? ইচ্ছে নেই জানার। দূরে থাক। চুপ। বলছি শোন। খাকোক্ষাক করবি কেন আমার ওপর? আমি ছোট না। মুরসালিন হতবিহ্বল হয়ে পড়ে।
এসব বাচ্চামি এড়ানো দুঃসাধ্য। ইচ্ছে করে মুমতাহিনাকে বুকের সাথে মিশিয়ে ধরতে। ধরে না সে। নিচু হয়ে হাসে। মুমতাহিনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আয়নায় মুরসালিনের চোখে তাকিয়ে বলে, বড় ভাইয়া একটা মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে। কিন্তু লাজুক লোক তো। আর আম্মার ভয় বাড়িতে আসতে পারছে না। বল আমার আন্দাজ কেমন? মুরসালিন রেগে ওঠে। বাড়িতে থাকলে এই মেয়ে সারাদিন বড় ভাইয়া করে কান খায়। মুরসালিনের বুকে আগুন জ্বলে, তা টের পায়। ধমকে ওঠে মুরসালিন, বের হ আমার রুম থেকে। তোর প্যাচাল শুনতে ভাল লাগছে না। মুমতাহিনা অভিমান করে সরে দাঁড়ায়, যায় না। যতক্ষণ না মুরসালিন মানিয়ে নেবে, যাবে না। মুরসালিন আচমকা জিজ্ঞেস করে, জয় আমিরকে মনে আছে তোর? মুমতু। মনে থাকার কথা। কে লোকটা? মুরসালিন প্রসঙ্গ এড়ায়, কেন এসেছিস? মুমতাহিনা বিশাল বিশাল ভরাট দুটো অক্ষিপল্লব মেলে তাকায়। মুরসালিন টের পায় বুকের ভেতর এক তিরতিরে ব্যথা। ওই চোখ দুটোকে বড় ভয় মুরসালিনের। এখন আবার পানি জমছে। টলমল করছে। মুশকিল বড়। মুমতাহিনা চোখের পানি ছাপিয়ে হাসে, কয়দিনের মনে যাচ্ছিস রে? তা জেনে কি? হিসেব করব কয়দিন বাড়িয়ে শান্তিতে থাকতে পারব। মুরসালিন হাসে, এবার আমিও তোর বড় ভাইয়ার মতো নিরুদ্দেশ হব। কেমন হবে? এবার আর বাঁধ মানে না চোখ। টুপ করে গাল বেয়ে যায় মুমতাহিনার। মুরসালিন দেখে তা। বুক মুচড়ে আসে তার। বাপহীন পুচকেটাকে মুস্তাকিন কলিজার সবগুলো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখত। মুরসালিন তুলনামূলক রুক্ষ। তার সাথে ভালোবাসার চেয়ে ঝগড়া বেশি। মুমতাহিনা হামলে পড়ে ভাইয়ের বুকে, আসিস না আর। তুই না থাকলে সারাদিন আমাকে কেউ ধমকায় না, খাটায় না, সন্ধ্যার পর বাদাম কিনে এনে দেয় না, ঝগড়া করার লোক থাকে না, স্কুলে একা যেতে হয়। কত আরাম। তুই থাকলেই যত ঝামেলা। মুরসালিন মাথায় হাত রাখলে তা ছিটকে সরিয়ে দেয়, সরা হাত। হাত রাখছিস কেন আবার মাথায়? মুমতাহিনার চেয়ে কমপক্ষে 10 বছরের ছোট। অথচ মানামানি নেই সেসব। চুপ করে থাকে দুজন। মুমতাহিনার ফুপানির মৃদু আওয়াজ মন ভরে শোনে মুরসালিন। বাড়িতে শুধু আম্মার সাথে একা থাকে। রাজধানীতে মুরসালিনের ঘুম হয় না তা ভেবে। মুমতাহিনা খানিক বাদে আস্তে করে বলে, বড় ভাইয়ার খোঁজে যাচ্ছিস ভাইউ? তাই না? মুরসালিন চোখ বোজে। গাঢ় শ্বাস নেয়। কণ্ঠনালী ঠেলে ডাহা মিথ্যা আশ্বাসটুকু বের করে, হ্যাঁ। তোর ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে কানের পোকা মরে যাচ্ছে। এবার ইনশাআল্লাহ তোর বড় ভাইয়াকে নিয়ে আসব, যা। তোকে দরকার নেই। শুধু বড় ভাইয়ার সঙ্গ চাই। বের হবার সময় মুরসালিনের আম্মা মরিয়ম বেগম দোয়াদরুদ পড়ে ফুঁক দেন ছেলের শরীরে। রাস্তায় আয়াতুল কুরসি, দরুদ শরীফ পাঠ করতে বলেন মনে মনে। মুমতাহিনা ধমক দেয়, শোন বেদুইন। নামাজ পড়বি ঠিক মতো। তোকে ভার্সিটি তো পড়িয়ে কাফের বানিয়েছে আম্মা। পোশাকের কি ছিঁড়ি? সাহেব হয়েছে। মুরসালিন গাঁটটা মারে মাথায় একটা। বাঁশের চ্যাগারে ঘেরা বাড়ির সামনের পথটুকু পেরিয়ে যায় মুরসালিন। পেছনে থেকে মুমতাহিনা মাথায় ওড়না তুলতে তুলতে দৌড়ে যায়, এই শোন ভাইউ। শোন শোন। মুরসালিন পেছনে ফেরে। মুমতাহিনা মুখ নামিয়ে দাঁড়ায়। মুরসালিন হাসে, কিছু লাগবে না তোর, তাই তো? মুমতাহিনা চোখ তুলে হাসে। দুই ভাইবোন একে অপরের চোখে তাকিয়ে সমানতালে হাসে। মুমতাহিনা মুরসালিনের হাতখানা শক্ত করে চেপে ধরে রাখে। ভারী শ্বাস ফেলে দুজনই। কত কিছু বলতে চায় দুজন, বলা হয় না কারোরই। কেবল চুপচাপ চেয়ে থাকে।
এক সময় মুমতাহিনা হাসি সামলে বলে, ফেরার পথে একটা ঢাকাই শাড়ি আনিস তো। মরিয়ম বেগম পেছস থেকে শাসন করেন, খবরদার, ওসব কিচ্ছু না। শাড়ি পরা লাগবে কেন? হ্যাঁ, বেশি স্পর্ধা। ধার্মিক পরিবার সৈয়দ পরিবার, সেখানে মেয়েদের বেলেহাজ হয়ে চলার চল নেই। মরিয়ম বেগম রাগ করেন। মুরসালিন গম্ভীর হয়, পারব না আনতে। মুমতাহিনা হাসে, তোর ঘাড় পারবে। যা, বিদায় হতো এবার, আর আসিস না তাড়াতাড়ি। অন্তু স্তব্ধ হয়ে শোনে সেসব। জয় ওভাবেই বসে আছে, কোনো হেলদোল নেই, না আছে মুখে অভিব্যক্তি। অন্তুর মনে হয়, জয় বুঝি লোহার খণ্ডগুলোরই এক টুকরো। মুরসালিন হাসে, ঢাকাই শাড়িটা এখনো আমার ফ্ল্যাটে পড়ে আছে। পরার মেয়েটা পালিয়েছে আমাকে রেখে। প্রথমে ভাই গেল, তারপর বোনটাও। আমি একা আছি, মেরে ফেল আমায়। ও আমার পরিবারে আর আছে আম্মা, তার খোঁজ চাই জয়, সে ছাড়া আর কেউ নেই। বাগানের রাস্তার পিছনের লোহার গেটে করাঘাতের হালকা আওয়াজ ভেসে আসছে। রাত বোধ হয় 2টো পার। কেউ এসেছে। করাঘাতের আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে। গা ছমছম করে ওঠে। মৃদু হলদে আলোয় বিশাল ঘরটা গুমোট। কতগুলো দেহ ছড়িয়ে আছে, যেন জীর্ণশীর্ণ ময়লা সাদা কাপড়ের স্তূপ। করাঘাত গাঢ় হচ্ছে। জয় উঠে যায়। পিস্তলটা পড়ে থাকে মেঝেতে। সেই ফাঁকে অন্তু আব্দুল আহাদকে বলে, কতদিন আগে আটক হয়েছ তোমরা, মনে আছে? জবাবটা আব্দুল আহাদ দিতে পারে না। ওরা এতটাই ফুরবল ও অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া ওদের সেই হিসেব নেইও। মুরসালিন জবাব দিল, এখানে সময় আবদ্ধ, আর এই অবস্থায় দিন মনে রাখা অসম্ভব। তবে আমার একটা হিসেব আছে। মাস 1.5-2 মতো হবে, কম বেশি হতে পারে। অন্তু তাকায়। চোখাচোখি হলে দুজন চোখ নামায়। অন্তু ঠোঁটে ঠোঁট গুজে নিয়ে আস্তে করে বলে, মুরসালিন মহান। কয়েকদিন আগে ঘটনাক্রমে আমার আনসারি মোল্লার সঙ্গে কথা হয়েছে। মুরসালিন ভ্রু কুঁচকে ফেলল, আপনার সঙ্গে? অবাক হচ্ছেন কেন? মুরসালিন চোখ নামায়, কি বলেছেন উনি? জিন্নাহ আমির আপনাদের হাতে বন্দী, এটা আনসারি ভাইজান বলেছেন। আমি বলছি। পাশ থেকে এমদাদ বলল, এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? অন্তু আলতো হাসল, আমার মনে হয় আমার আন্দাজশক্তি ভালো। মুরসালিন জিজ্ঞেস করল, আনসারি ভাই কি বলেছেন আপনাকে? তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো কি করে? আপনার অনুমতি পেলে উনি জিন্নাহ আমিরকে ছেড়ে দেবেন। তার বদলে যদি এটা নিশ্চিত হয় যে আপনাদের মুক্ত করে এরা, তবে এই লেনদেনটা করবেন উনি। মুরসালিন সন্দিহান হল, আপনি তো এখানে আসার সুযোগ পান না। আজ যদি না আসতে পারতেন, আমাকে খবরটা দিতেন কিভাবে? দিতে হতোই যে কোনোভাবে। আর সেজন্য একটা তামাশা করে হলেও আসতে হতো। আমাদের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর না হলেও দুঃখ নেই। আমি বেঁচে থাকা অথবা মৃত্যু কোনোটা নিয়েই আশাবাদী নই। আপনি কেন করছেন, কি করছেন, সেটা আর জানতে চাইলাম না। কিন্তু আপনি আমাদের জন্য নিজেকে বিপদে ফেলবেন না। অন্তু হাসল, বিপদ, আবার বিপদে পড়বে কি? বিপদ আমাকে এতই ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিয়েছে, আমি নিজেই আজ স্বয়ং বিপদ হয়ে গেছি। মুরসালিন একবার তাকালো অন্তুর দিকে। অন্তু সন্দেহহীন গলায় জিজ্ঞেস করে, জিন্নাহ আমির কি বেঁচে আছে আপনাদের হেফাজতে? জবাবটা দেবার সময় পেল না মুরসালিন। জয়ের সঙ্গে 4 জন ঢুকল। আজ চয়ন নেই। দোলন সাহেব, বাপ্পি, কামরুল। সঙ্গে আছে রবিউল। পেশায় সে মেকার।
আসলে দালাল, রাজনীতির দালাল। দোলন সাহেব অন্তুকে দেখে ভ্রু কুঁচকালেন। তা দেখল জয়। মেয়ে মানুষ কেন বারবার এইসব কারবারে থাকবে? আগের দিনও জয়ের বউকে এখানে উপস্থিত থাকতে দেখা গেছে। জয়কে আস্তে করে বললেন, তোমার স্ত্রী এখানে কি করছে? জয় দৃষ্টিকটু লাগে ব্যাপারটা, বুঝেছ? তাকে এখানে আনা কেন? জয় জবাব দিল না। বাপ্পি মণ্ডল ঢুকেই গজরাতে গজরাতে মুরসালিনের দিকে এগিয়ে যায়। ঢাকায় এক সম্মেলন ও মিছিলে ছাত্রদলের লাঠিঘাতে তার দুলাভাইয়ের মৃত্যু হয়। সে জানতে পেরেছে সেই ছাত্রদলের লিডিংয়ে মুরসালিন ছিল। মুরসালিনকে বোঝা যায় না। সে যে আসলে কি চায়, কোনো দলকে সমর্থন অথবা বিরুদ্ধাচারণ করে অথবা করেই কিনা। জয় এসে বসল আবার মুরসালিনের সামনে। দোলন সাহেব বললেন, শেষ একটা চেষ্টা করব মুরসালিন। একটা স্টেটমেন্ট দেবে, নয়তো দায়িত্বটা সরাসরি আইনের হাতে হস্তান্তর করাই শ্রেয় হবে। মুরসালিন হ্যানা কিচ্ছু বলল না। ওরা যে স্বীকারোক্তি চাইছে তা বেঁচে থাকতে দেবে না মুরসালিন। দোলন সাহেব বললেন, বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে কোনটাকে সমর্থন করতে পছন্দ করবে তুমি? অকপট জবাব দিল মুরসালিন, দলহীনতাকে। দল শব্দটাই বাংলাদেশের কাল, স্যার। কোনো দলই এই বাংলার জন্য শুধুই ধ্বংসাত্মক ছাড়া আর কিছু নয়। আর আমি তাই এমন এক দুর্যোগ চাই, যাতে করে বাংলাদেশের প্রধান আলোচিত বিশিষ্ট দলগুলো সমূলে উপড়ে যাক। তাদের কোনো চিহ্ন এই বাংলার মাটিতে না থাকুক। শুধু আমরা সাধারণ মানুষ থাকব। আমাদের দেশে আমরা থাকব। সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হোক অথবা কমিউনিজম প্রতিষ্ঠা হবে, সাম্যবাদের জয়গান চলবে, সমাজতন্ত্রের ছায়ায় আমরা বাঙালি মানুষের মতো বেঁচে থাকতে পারব এক জীবন। আবার এতেও সেই একই হাল হবে কিনা বাংলার জানি না, তবু আশাবাদী আমি। দোলন সাহেব অবাক হবার মতো অভিব্যক্তি প্রকাশ করলেন, তুমি কমিউনিস্ট? মুরসালিন: না তো। দোলন সাহেব হাসলেন, তুমি কি খেলছ? মুরসালিন: আমি তোমাকে বুঝতে পারি না। আমিও না, স্যার। শুধু এটুকু জানি, ক্ষমতার লোভে সাধারণ মানুষ, শিশু, নারী, নিরপরাধীদের ওপর অপবাদ এবং তার জের ধরে এই যে মৃত্যুদণ্ড, কারাবরণের হিড়িক চলছে, এটা আমি নিতে পারি না। আর তা অন্তত কমাতে আমি সব দলকে হাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। অথচ কারো প্রতি আমার অনুরাগ নেই। কারণ আমি জানি, দেশের জন্য কেউই উপকারী নয়। ধীরে মাথা নাড়লেন দোলন সাহেব, বুঝলাম, বামপন্থী রাজনীতিকেও সাপোর্ট করো তুমি। তোমাকে যদি ফাঁসি দেয়া হয়, তো আসলে কোনো অপরাধে দেয়া হবে। প্রত্যেকটা অপরাধে একটা করে ফাঁসির রায় শুনবে তুমি। কিন্তু জীবন তোমার একটা। এই সৌভাগ্যকে আমি আমার জীবনে স্বাগত জানাই, স্যার। আমি নিজেকে এতদিন কিছুই মনে করতাম না। কিন্তু এখন যখন দেখছি আমার কার্যক্রম বর্তমান শাসক ও শোষক গোষ্ঠীর পীড়ার কারণ হয়েছে এবং মৃত্যুদণ্ডের মতো বীরত্বপূর্ণ দণ্ডের শাস্তির দিকে এগোচ্ছি আমি, এবার মনে হচ্ছে আমি সত্যিই কিছু করতে পেরেছি। কারণ এই দুনিয়ায় অধিকাংশ মৃত্যুদণ্ড বীরদের এবং কারাবরণ কথা বলা পাখীদের হয়েছে। দোলন সাহেব কিছু বলতে নিলে জয় উনাকে থামালেন, চুপ 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 চুপ। চুপ থাকেন। ওই যে কিছু ফ্যান আছে না, সুইচ দিলেই ঘ্যারঘার করতে করতে চালু হয়, আপনাদের এই ফ্যাকফ্যাকানি কানে ওইরকমভাবে ঢুকতেছে। এত রাতে আমি এইখানে আসতে বলি নাই আপনাদের। বাপ্পি এগিয়ে এসে মুরসালিনের মুখের ক্ষতর ওপর আঙুল চেপে ধরে মুখ উঁচিয়ে ধরে বলে, শুয়োরের বাচ্চা। বল বল আমার দুলাভাইরে তুই মারিস নাই। বেশ কয়েকটা খ্যাপা শুয়োর বধ করেছি। কাউকেই পার্সোনালি চিনি না। হতেই পারে তার মধ্যে আপনার দুলাভাই থাকতে পারে।
তোর অত কথা শুনবার চাই নাই। যেটুকু জিগাইছি জবাব দে। এরকম আপনার মতো আরও অনেকের চোখের বিষ আমি, স্বয়ং দলীয় নেতাদের অবধি, কত খ্যাপা শুয়োরদের বিরুদ্ধে বলেছি, কার্যক্রম চালিয়েছি, আর্টিকেল লিখেছি, ছাত্রদের উৎসাহিত করেছি, মিছিল মিটিং কত কি। অত মনে নেই? বাপ্পি পশুর মতো গর্জে উঠে এমদাদ ও তৌফিককে দুটো লাথি মারল। থেতলা হয়ে গেল তৌফিকের মুখের চোয়াল। এমদাদের কান দিয়ে পুজ বা রক্তের মতো তরল বেরিয়ে এলো। জয় চুপচাপ দেখে সেসব। পিস্তলটা তার বাম পাশে মেঝেতে পড়ে আছে। তার পাশে অন্তু আব্দুল আহাদকে ধরে বসে আছে। তার নারীসুলভ দুটো ফুটবল হাতে ওদের রক্ষার ব্যর্থ চেষ্টা। বাপ্পি মুরসালিনের মাথাটা সজোরে দেয়ালের সাথে বাড়ি মারে। মাথার ওপরের চটা ফেটে রক্ত চুইয়ে পড়ল। মুরসালিন অজ্ঞান হল না ঠিকই, কিন্তু অচেতনের মতো পড়ে রইল। অন্তুর হাতটা নিষ্পিস করে ওঠে। চোখ বুজে ফেলে সে। তার দেহে এক ধরনের শিহরণ জাগছে। কি সব অদম্য ইচ্ছারা জাগছে। জয় একটা লোহার খণ্ডের ওপর বসা ছিল। কাছেই দাঁড়িয়ে থাকা বাপ্পির পা বরাবর একটা লাথি মারল। বাপ্পি ধূপ করে মেঝের ওপর উল্টে পড়ে যায়, নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো, কনুই ছিলে গেল। জয় মুরসালিনকে জিজ্ঞেস করে, জিন্নাহ কি বেঁচে আছে? মুরসালিন জবাব দেয় না। বাপ্পি উঠে এসে আবারও মুরসালিনকে ধরে, জয়ের দিকে রক্তচোখে তাকিয়ে বলে, তুই কি করতেছিস? এইরকম মাগি মার্কা প্রশ্নে এই খানকির বাচ্চার মুখ খুলান যাইব, লাগাইতে ওইব না। কুত্তাচোদাডারে মাইরা ফেলিস নাই কাই আইজ পন্তক। আর তোরে আমি পড়ে দেখুমনে। কামরুল টেনে হিচড়ে মুরসালিনের পাশ থেকে দুটো বাচ্চাকে উঠিয়ে নিল। আদিম উল্লাসে মেতে উঠল ওরা জীবিত ছোট ছোট দেহগুলো নিয়ে। উদ্দেশ্য মুরসালিনকে উত্তেজিত এবং ফুটবল করা। মুরসালিন নিজের শরীরের ব্যথায় আরও শক্তিশালী হয়, কিন্তু বাচ্চাদের আঘাতে ওকে অস্থির দেখা যায়। জয় জিজ্ঞেস করে, জিন্নাহকে কোথায় রেখেছিস তোরা? তোদের সংগঠনের আর সব কোথায়? তার কণ্ঠস্বর শান্ত। কোনো তাড়া নেই, উত্তেজনা নেই। অন্তর মনে হল সে নরকের কোনো এক বিভাগে বন্দিনী। মৃদু হলদেটে আলোয়, গুমটে গন্ধে এক নারকীয় অবস্থানে বসে থেকে অন্তর ভেতরটা কেমন উল্টেপাল্টে উঠছিল। তার মনে হচ্ছিল সে নিজের ভেতর থেকে হারাচ্ছে। মুরসালিন বলে, জিন্নাহকে ফেরত দেব, তার বদলে আমায় কি দিবি? আগে ফেরত পাই সহিসালামত, তারপর যদি মনে কয় তো কিছু প্রতিদান পাবি। না দিলেও ও ঋণ নাই। ঋণ আছে তোর আমার কাছে, পুরানা ঋণ, যা তোরে ৮০ বার খুন করলেও পরিশোধ হবে না। কিন্তু খুন একবারই করতে পারব। অর্থাৎ তোর কাছে আমারই আরও ৭৯ বার পাওনা থাকবে। রক্তাক্ত মুখে হাসে মুরসালিন, মঞ্জুর। যাই হোক, জিন্নাহকে ফেরত দিল, তুই ওদের ছেড়ে দিবি। এই কথায় একটা সওদা করতে পারি। এরম কোনো প্রস্তাব দিছি আমি তোরে? কেউ একটা দিলই হয়। আমি দিলম। আর তুই যা শোধের কথা বলছিস না। আমার ক্ষতির পরিমাপ করলে তোকে ৮০ গুণ ১৬০ বার খুন করলেও ঋণ থেকে যাবে। অথচ তোর জান একটাই। আমি বলবো তুই হিসেবে কাঁচা, চোখে অন্ধ আর বোঝার ভুলে ডুবে মরা মৃতদেহ। ভুল বোঝার মধ্যে একটা আনন্দ আছে। রাখো তোর পাগলের প্রলাপ। জিন্নাহ কোথায় আছে? মুরসালিন জবাব দিল না। জয় ধৈর্যহারা হয়ে উঠছিল। গাঢ় শ্বাস ফেলে বলল, ২-২.৫ বছর ধরে ধৈর্য ধরতেছি মুরসালিন। আমার ধৈর্য ধরার রেকর্ডে এটাই সবচাইতে দীর্ঘ। একটু কদর কর। খালি ক, জিন্নাহ কি বেঁচে আছে? বেঁচে যদি না থাকে তাহলে কি?
জয় হাসল, তয় আর সময় অপচয় করবাম কেলা। অপচয়কারী শয়তানের ভাই। আমি শয়তানের সম্বন্ধী। সময় কাজে লাগাই। মুরসালিনের অভিব্যক্তি নির্লিপ্ততা, সে গম্ভীর মুখে বলে, আর ও যদি বেঁচে থাকে এবং ওকে যদি ফেরত দেই, তুই ওদের মুক্ত করাতে পারবি হামজা ভাইয়ের হাত থেকে। মুরসালিনের পায়ের ক্ষততে ডান পা চেপে ধরল জয়। চামড়ার স্যান্ডেলের শক্ত নিচের তলার আঘাতে ক্ষত থেতলে উঠল। জয় অধৈর্য গলায় বলে, যদি বেঁচে থাকে। না না না, যদি না, বাইচে আছে কি নাই এইটা আগে কনফার্ম হই। মরে গেলে এত নাটক মারাবো কোনো দুঃখে। গলির মাথায় চাইপা ধইরা পাগলে চোদে নাই আমারে। জীবিত আছে না মেরে দিছিস ওইটাই জানতে চাইতেছি খালি। আবার জয় দ্রুত মাথা নাড়ল দুদিকে, তো চল, তোর কথাই রইল। নিজেকে বলে জয় স্যাক্রিফাইজ, জয় স্যাক্রিফাইজ। তুই না ভালো লোক। মুরসালিনকে বলে, জিন্নাহ বেঁচে থাকলে ওর বদলে তোর এই ছানাপোনাদের আজাদ করে দেব, যা। তো জিন্নাহ বেঁচে আছে তো? না, নেই। জয় বাচ্চাদের মতো ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, নেই। বলিস কি রে? পরিশ্রম করলাম যে এত, যা ভোদাই সেজে গেলাম রে আগেই না জিগাইয়া। হতাশ শ্বাস ফেলল সে। মুরসালিন আর কিচ্ছু বলার সুযোগ পেল না। কামরুল ও রবিউল জয়ের কাছে দুজন পূর্ণ মনোনয়ন পেয়ে গেছে, যেন এবার এমদাদের অর্ধঅচেতন দেহটাকে লাথিতে ভরিয়ে তুলল। জয় লৌহখণ্ডের ওপর বসে ঝুঁকে মাটির দিকে তাকিয়ে থাকে চুপচাপ। কামরুলের হাতে বাচ্চারা ছিল কয়েকটা। ওদের গাল চেপে ধরল। শব্দ করে কেঁদে উঠল ছোট ছোট প্রাণগুলো। খালি পেট পিপাসার্ত গলার কান্না গায়ে কাটা দেয় বড়। দোলন সাহেব একদৃষ্টে তাকিয়ে রইলেন শুধু জয়ের দিকে। মুরসালিনের দাঁত ভেঙে গেছে। ঠোঁটের কিনারা দিয়ে মাড়ি থেকে বেরোনো রক্ত ভেসে আসছে। কামরুল এক বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিল মেঝের ওপর। বয়স 7-8 বছর হবে বোধহয়। ওইটুকু বাচ্চার ওপর কামরুলের বড় ক্ষোভ। ওরা রাজাকারদের উত্তরসূরি। বড় হয়ে সরকার বিরোধী হবে, ধর্মের কথা বলে। কামরুলের শান্তি হতো ওদের টেনে টেনে ছিঁড়তে পারলে। তাতেও যদি মুরসালিন, এমদাদ, তৌফিক ওদের একটু যন্ত্রণা হয়। বাচ্চাটার পড়ে গিয়ে ঠোঁট কাটল, মুখের চামড়া ছিলে গেল। হাঁটুতে আঘাত পাওয়ায় উঠতে পারছিল না। হাঁটু চেপে ধরে কেঁদে ফেলল। অথচ আশ্চর্য, সেই কান্নার আওয়াজ নেই। আওয়াজ করে কাঁদছে না ভয় সে। মুখে চোখে কাতর যন্ত্রণা, কিন্তু কান্নায় আওয়াজ নেই। অন্তু চুপচাপ দেখে সেসব। চারদিকে চোখ ঘুরিয়ে তাকায়। তার হাতের মুঠোয় আব্দুল আহাদের জীর্ণ হাত। হাত দুটো কাঁপছে, অন্তু টের পায়। কামরুল হাতে বাচ্চাটিকে দুটো কঠিন থাপ্পড় মারল। কচি মুখের চামড়ার নিচে রক্ত জমে যায়। মুরসালিন চোখ বুজে মুখ ফেরায়। কামরুলের খুব আনন্দ হয় এবার। কিন্তু কামরুল এবার বিশাল ভুল করে ফেলল একটা। ওদের মাথা থেকে সাদা পাঁচক্লির টুপিগুলো খুলে ছুঁড়ে মারল দূরে। অন্তু দেখল। দীর্ঘশ্বাস টেনে নিল ভেতরে। পকেট থেকে ছোট্ট একটা ছুরি করে রবিউল কামরুলের হাতে দেয়। দাঁত বের করে হাসে। দাঁতগুলো লাল, কালশিটে ধরনের স্পট পড়ে গেছে। কামরুল খুব মজা পাচ্ছ। বাজারে গেলে বাচ্চারা খেলনার আবদার করলে মা যখন খেলনা কিনে হাতে দেয়, সেই সময় বাচ্চাদের মুখে খেলনা পাবার তৃপ্তিখানা কামরুলের মুখে। এত কিছুর পরেও মুরসালিনের চুপ থাকাটাকে নির্লিপ্ততা মনে হচ্ছে, যা খুবই হতাশাজনক। কামরুলের উচিত এমন কিছু করা যাতে মুরসালিনের চোখে মুখে কাকুতি ফুটে ওঠে।
সে ছুরিখানা বাচ্চাটার গলায় ঠেকিয়ে চারদিকে সবার দিকে তাকিয়ে হাসল। উপস্থিত সব বাচ্চার মুখে এক করুণ আতঙ্ক দেখা দিল। এটা খুবই মজার বিষয়, যেন তাকে অনুষ্ঠানে গান গাইতে বলা হয়েছে। মাইক হাতে সে একটু লজ্জা পাচ্ছে, সবার আরেকটু উৎসাহ চাচ্ছে। সবার মুখে সেই সুখ, শুধু দোলন সাহেব তখনও জয় আর মুরসালিনকে দেখছেন। মুরসালিনকে ডাকে কামরুল, ওই চেংরা, দেখ তোরে, আয় বাঁচায় নিয়া যা। মাগির পুতো, এইরম বন্দি থাইকাও ব্যবসা কইরবার চাও? এই জঙ্গিগুলানরে ছাইরা দিল আমাগরে লোক ছাড়বা। ল, মুক্ত কইরা দি তোর পাখিগুলারে। এক ঝটকায় জয়ের পাশ থেকে পিস্তল তুলে নেয় অন্তু। তাক করে ধরে কামরুলের দিকে। জয় চমকে তাকায়। সে অন্যমনস্ক ছিল। অন্তুর চোখের মণি জ্বলছে, ধিকোধিক করে জ্বলছে। বুকের ওঠানামা প্রবল। অন্তু ট্রেগারে আঙুল রেখে কেমন মন্ত্রপুতের মতো গলায় বলে, ছেড়ে দে। ছাড় ছাড়, তোর ছুরির চেয়ে পিস্তলের গুলি দ্রুত চলবে। আল্লাহর কসম, এখানে 4টা লাশ ফেলবো আমি। ছেড়ে দে ওকে। জয় অন্তুর সামনে দাঁড়ায়। ঘরওয়ালি, মাথা ঠান্ডা করো। অল ইজ ওয়েল। রিল্যাক্স, কিচ্ছু হয় নাই। মজার খেলা হচ্ছে, দেখো, এনজয় করো। আবার এইসব ডেঞ্জারাস চিন্তাভাবনা কেন? অন্তু জয়ের নাগাল পেরিয়ে কয়েক কদম পিছিয়ে যায়, পাগলের মতো দাঁতে দাঁত আটকে হিস হিস করে ওঠে, জানোয়ারের বাচ্চা, তুই সরে যা সামনে থেকে, নয়তো আজ তোর বুকটা আগে ঝাঁঝরা করে, তারপর বাকি বুলেটগুলো ওদের জন্য খরচ করব। অন্তুকে খ্যাপাটে বাঘিনীর মতো লাগছিল, অনেকটা মানসিক বিকারগ্রস্ত পাগলিনীর মতো। সাপের মতো হিসহিস করে, বিক্ষিপ্ত নিঃশ্বাসে বুক দুলছে। জয় একটু থমকায়, ভ্রু কুচকায়, তবুও এই অবস্থায়ও হেসে ওঠে, কিন্তু তোর তো হাত কাঁচা, শালির মেয়ে। গুলি জীবনেও নিশানায় লাগবে না, বড়জোর অজায়গায় লেগে আমার সর্বনাশ হবার চান্স আছে। আর নয়তো গোডাউনের ক্ষতি হবে। পিস্তল দে। আমার হাতে পিস্তল। খালি খালি মানুষ মেরে কি লাভ? তার চেয়ে বড় কথা, পিস্তলে তো বুলেট নাই। অন্তু কি করল? এক মুহূর্তের মাঝে পিস্তলের তাক ডানদিকে ঘুরিয়ে ঠিক দেয়াল বরাবর শুট করল। পিচ্ছ করে একটা শব্দ হয়, সাইলেন্সরের বদৌলত। গুলি ছুটে গিয়ে ইটের গাঁথুনিতে ঠুকল। অন্তু চরম এক ধাক্কা খায়। পিস্তলের পেছনের বেগের টাল সামলাতে না পেরে পড়ে যাবার মতো অবস্থা হয়। হাতটা ঝিনঝিন করছে তখনও। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে যেন। অন্তু জয়ের দিকে তাকায়, বুলেটহীন পিস্তল নিয়ে এখানে আসেননি আপনি? গোটা ঘর নিস্তব্ধ। কেউ নিঃশ্বাসও ফেলছে না। সবার চোখ ফুঁড়ে বেরিয়ে আসার জো। অন্তুর বিদ্রোহী শ্বাসের আওয়াজ কেবল ঘুরপাক খাচ্ছে বদ্ধ ঘরে। কয়েক সেকেন্ডের মাঝে ঘটনাটা ঘটে গেল। কামরুল ছুরিটা ভালোভাবে বাচ্চাটার গলায় ধরে সতর্ক করে অন্তুকে, এই আপনি পিস্তল নামান, নইলে এক মুহূর্তের মধ্যে গলাটা 2 ভাগ কইরালামু কইলাম। আর লাভ হইব না। পিস্তল নামান, ছাইরা দিতাছি। প্রথমত তুই মরবি তো এমনিতেও, আর এই পিস্তলের গুলিতেই। দ্বিতীয়ত, তোর ছুরির চেয়ে আমার পিস্তলের গুলি দ্রুত চলবে। আর শুয়োরের বাচ্চা, তৃতীয়ত, যদি ওকে মারিসও, তার পরের মুহূর্তে হলেও তুইও মরবি। লাভ কি? ছেড়ে দে ওকে। ছাড়। গোটা ঘরে প্রতিধ্বনিত হয় অন্তুর ছাড় কথার গর্জনটা। জয় চুপচাপ তাকিয়ে দেখে এই অন্তুকে। মাথার ওড়না পড়ে গেছে, খেয়াল নেই। চুলের বড় খোপাটা অগোছালো। জয়ের যেন ভেতরে অস্বস্তি হয়।
একসময় যে মেয়েটার মুখ দেখেনি কেউ কখনো, তাকে সে কোথায় নামিয়ে এনেছে। অন্তুর শরীর ঘেমে গেছে, চোখ দুটো লাল, নাকের পাটা শক্ত। জয় অপেক্ষা করে অঘটনের। এইটুকুই বাকি ছিল, অস্ত্র হাতে ওঠেনি আজকের আগে অন্তুর হাতে। আজ সেটুকুও হয়ে গেল। বাকিটা সে জানে অন্তুকে। আজ জয় ভাবে এক মুহূর্ত, সেদিন অন্তু পলাশকে মারতে ছুরি হাতে নিতে পারেনি, পিছিয়ে এসে জয়কে ফিরিয়ে দিয়েছিল। কেন? সেদিন পেছনে এবং সাথে পক্ষে দাঁড়ানো জয় ছিল, তাই। আপাতপক্ষে আজ জয় নেই তার সাথে। আজ সে একা। এই অবরুদ্ধ এক নিশীথে বড়ঘরে তার পক্ষে কেউ নেই, তাই কি সে একাই মোকাবেলা করতে যথেষ্ট, সচেষ্ট? তাহলে হিসেবটা কি দাঁড়ালো? হামজা কি ঠিকই বলে? নারী কারো অবলম্বনে যেমন ফুটবল, তেমনি একবার কেবল সে সেই অবলম্বিত খুঁটিহীন হয়ে পড়লে একাই সর্বোচ্চ ধ্বংসাত্মক। তাহলে কি নারীর তৈরি অনিষ্ট সঙ্গহীন নারী থেকেই সৃষ্টি হয়? নারী তার পুরুষ সঙ্গীর সঙ্গ পেলে ভীষণ নারীসুলভ, একা হয়ে পড়লে অসীম সর্বনাশা। কামরুলের মুখ শুকিয়ে যায়। বাচ্চাটাকে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। কেউ অন্তুকে গিয়ে ধরতেও পারে না। মাঝখানে জয় আমির দাঁড়িয়ে। কামরুলের মনে হয় ছেলেটাকে বাঁচানোর লক্ষ্যে জয় আমিরের বউ তাকে গুলি করবে না। এই আশায় কামরুল একটা ভুল করল, সে ছুরিটাকে শক্ত করে চাপল বাচ্চার গলায়। কচি চামড়ায় চির লাগে ছুরির ধারের। বাচ্চাটা কেমন করুণ সুরে মিনতি করে, কেঁদে ওঠে হু হু করে। আবারও ভোঁতা গুলি চলার আওয়াজ। গুলিটা লাগে না কামরুলের গায়ে। ডান হাতের বাহুর 2.5 ইঞ্চি ফাঁক গলিয়ে পেছনে এক লৌহখণ্ডে ঠেকে। কিন্তু পরমুহূর্তেই আবারও। কামরুলের নসিব খারাপ। তার মস্তিষ্ক তাকে সরে যাবার নির্দেশ দেবার আগেই পরের গুলিটা তার বক্ষপিঞ্জরের নিচে একদম কিনারায় লাগল। অন্তুর হাত খুবই কাঁচা। আর 2 ইঞ্চি হলেই এটাও মিস যেত। গেল না। কামরুল ধপ করে পড়ে গেল মেঝেতে। কিছুক্ষণ গানও রইল। রক্তের ঝিরিঝিরি স্রোত নামল মেঝেতে। গলাকাটা মুরগির মতো ছটফট করল কিছুক্ষণ দেহটা। আর বেশিক্ষণ চেতনা রাখতে পারল না কামরুলোর দেহ। পরের দেহটা রবিউলের। আলগোছে পড়ে গেল। বিকট আওয়াজ বের হলো মুখ দিয়ে। তারপর আরেকটা গুলি চলল। সেটা শূন্যে লাগল। কিন্তু পরের গুলিটা বাপ্পি মণ্ডলের ঠ্যাং ফুঁড়ে চলে যায়। বাপ্পি গা শিউরে ওঠা স্বরে কোকিয়ে উঠে বসে পড়ে। ঠ্যাঙের হাড় ফুঁড়ে বেরিয়ে গেছে বুলেট এপারোপার হয়ে। ফাঁক হয়ে গেছে হাড়ের জোড়াইতে। তার আর্তনাদ কঠিন হল। কানে সহ্য করা যাচ্ছিল না। অন্তুর হাত অবশ হয়ে আসে। পিস্তলটা পড়ে যায় হাত থেকে। হাতে আর জোর নেই, হাত নাড়ানোর শক্তি নেই। স্নায়ু কাজ করছে না দুই হাতের। ঘরটা নিস্তব্ধ। 3টা দেহ লুটিয়ে আছে মেঝেতে। বাপ্পি তখনও চেতনায় আছে, করুণ আর্তনাদে ঘরটা নরকের কক্ষ হয়ে উঠল। দোলন সাহেব চুপচাপ বসে রইলেন। খুবই নাটকীয় দৃশ্য, ট্র্যাজেডি নাটক যেন। অথচ লোকে জানে না জীবনের চেয়ে বেশি নাটকীয়তা নাটকে থাকে না। জয় আস্তে করে বসে আবার লোহার খণ্ডের ওপর। মুরসালিন চোখ বুজে হেলান দেয় দেয়ালের সাথে। তার শরীর ঝিমিয়ে আসছে। জয়কেও দেখতে ক্লান্ত লাগে। খানিকক্ষণ চুপচাপ বসে থাকে, ঝিম ধরে সে। চলবে।